একটা বৃত্তচাপ কেটে নিই। এবার কম্পাসের ধাতব পাটি এখানে বসিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ কেটে নিই, যেন বৃত্তচাপ দুটি পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করে এমনভাবে আঁকি। আমি যদি এই বৃত্তচাপটা এখানে কোথাও আঁকি, যদি আমি এখান থেকে এখানে কোথাও আঁকি, তাহলে তার প্রথম বৃত্তচাপটিকে এটি ছেদ করলো না। তো এমনভাবে আঁকি বৃত্তচাপটি যেন সেটা প্রথম বৃত্তচাপটিকে একটি বিন্দুতে ছেদ করে। এবার আমাদের রশ্মি আদি বিন্দু আর ছেদবিন্দুটা যদি আমি যোগ করে দিই, তাহলে এই কোণটি হবে এই কোণটির সমান কোণ। প্রশ্ন হলো কেন এই কোণটির সমান হচ্ছে? আমরা তো বৃত্তচাপের সমান করে বৃত্তচাপ আঁকলাম, কোণের সমান করে তো কোণ আঁকিনি প্রথমে, তাহলে কেন এই দুটি কোণ সমান হয়ে গেল? আমরা আসলে নেপথ্যে এখানে সর্বসমতার একটি উপপাদ্য ব্যবহার করেছি। লক্ষ্য করি, আমি যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, আবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, দুটি ত্রিভুজ আমরা দেখছি এখানে। এই ত্রিভুজ দুটির এই বাহু আর এই বাহু সমান, যেহেতু আমরা একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ অঙ্কন করেছি। আবার একইভাবে এই বাহু আর এই বাহু সমান, ওই একই কথা, যেহেতু আমি একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ অঙ্কন করেছি। আবার এই বাহুটাও এই বাহুর সমান, যেহেতু আমরা পরবর্তী বৃত্তচাপটিও এই বাহুর দৈর্ঘ্যের সমান করে একই বৃত্তচাপ আমি এখানে নিয়েছি, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্যের সমান করে আমি এই বাহুটা কেটেছি। তার মানে আমি আসলে এখানে একটা ত্রিভুজ, এই কোণ রিলেটেড একটা ত্রিভুজ আমরা কল্পনা করেছি এবং সেই ত্রিভুজটার সর্বসম একটি ত্রিভুজ এঁকেছি। আমরা জানি দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাদের অনুরূপ উপাদানগুলো অবশ্যই সমান হবে। দুটি ত্রিভুজ যদি পরস্পর সর্বসম হয়, তাদের অনুরূপ উপাদানগুলো অবশ্যই সমান হবে। এখানে একটি কথা উল্লেখযোগ্য, অনুরূপ উপাদান বিষয়টি কি? আমরা অনেকেই আসলে জ্যামিতি করে এসছি, কিন্তু তারপরেও অনুরূপ উপাদান বিষয়টি সম্পর্কে হয়তো স্পষ্ট ধারণা আমাদের নেই। তো এক কথাই বলি, দুটি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণকে বলা হয় অনুরূপ কোণ। আবার একইভাবে সমান সমান কোণের বিপরীত বাহুকে বলা হয় অনুরূপ বাহু। এখানে এই দুটি ত্রিভুজ সর্বসম হলে কিন্তু যে কোনো একটি উপাদান অন্য যে কোনো একটি উপাদানের সমান হবে না, সবসময় অনুরূপ উপাদানগুলো সবসময় সমান হবে। তো এখানে এই ত্রিভুজটির এই বাহু, তার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই ত্রিভুজের এই বাহু, যে দুটি বাহু পরস্পর সমান, এই বাহুটির বিপরীত কোণ হচ্ছে এই কোণটি। এই দুটি কোণ অনুরূপ কোণ এবং অনুরূপ কোণ দুটি পরস্পর সমান হবে। কাজে দুটি ত্রিভুজ সর্বসম হয়েছে বলেই কিন্তু এখানে এই কোণটি এই কোণের সমান হয়েছে। এবং আমরা সর্বসমতার একটি উপপাদ্য ব্যবহার করে আসলে আমাদের মৌলিক সম্পাদ্যের দ্বিতীয় সম্পাদ্যটি একটি কোণের সমান করে আরেকটি কোণ আঁকতে হবে, এই অঙ্কনটি আমরা করতে পারলাম। নেপথ্যে ছিল সর্বসমতার একটি উপপাদ্য। তৃতীয় মৌলিক সম্পাদ্যটি, একটি কোণ দেওয়া আছে, কোণটিকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। ধরা যাক একটি কোণ, এই কোণটিকে সমান দুই ভাগে, অর্থাৎ এই শীর্ষবিন্দু দিয়ে এই কোণটির অভ্যন্তর ভাগে এমন একটি রশ্মি অঙ্কন করতে হবে যেন সেই রশ্মি এই কোণটিকে সমান সমান দুটি কোণে বিভক্ত করে, রশ্মির উপরের অংশের কোণটি আর নিচের অংশের কোণটি যাতে সমান হয়। তো আমরা সংক্ষেপে বলছি, একটি কোণ দেওয়া আছে, কোণটিকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো একইভাবে আমরা এই মৌলিক সম্পাদ্যটির অঙ্কন প্রক্রিয়া অবশ্যই জানি, হয়তো চর্চার অভাবে ভুলে যেতে পারি, কিন্তু আমরা স্কুল পর্যায়ে এই সম্পাদ্যটি করে এসেছি। তো আমরা বর্ণনা করি সেটি কী ছিল। অঙ্কন পদ্ধতিটি আমরা বর্ণনা করছি। কম্পাসের ধাতব অংশটি এই বিন্দুতে স্থাপন করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। এবার বৃত্তচাপটি কোণের রশ্মি দুটিকে দুটি বিন্দুতে ছেদ করল, এই বিন্দু আর এই বিন্দু। এবার এই বিন্দুতে কম্পাসের ধাতব অংশটি বসিয়ে এই বৃত্তচাপটি অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেক হলে হবে না, অর্ধেকের চেয়ে কম হলে তো হবেই না, অর্ধেক হলেও হবে না, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বিন্দুতে কম্পাসের ধাতব অংশটি বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ধরা যাক এটি
এই এটি হচ্ছে সেই বৃত্তচাপটি। আবার কম্পাসের ধাতব অংশকে এই বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যেন তারা পরস্পরকে ছেদ করে। এবার আমাদের কোণের শীর্ষবিন্দু আর সর্বশেষ ছেদবিন্দুটি যদি আমি যোগ করে দিই, স্কেল রুলার দিয়ে যদি আমি যোগ করে দিই, তাহলে এই রশ্মি দ্বারাই এই কোণটা সমান দুই ভাগে বিভক্ত হলো। তো এখানে কিছু প্রশ্ন এসে উপস্থিত হচ্ছে। প্রথম প্রশ্নটি হলো, অর্ধেকের চেয়ে বেশি কেন ব্যাসার্ধ আমাকে নিতে হবে? অর্ধেকের সমান বা তার চেয়ে কম নিলে কি হবে? তারপর আরও কিছু প্রশ্ন, যেমন পুরো বৃত্তচাপের সমান নেওয়া যাবে কি, অথবা পুরো বৃত্তচাপের দৈর্ঘ্যের চেয়ে বেশি ব্যাসার্ধ নেওয়া যাবে কি, এই একটি প্রশ্ন। আরেকটি হলো, আমি তো কতগুলো বৃত্তচাপ আঁকলাম, কেন আসলে এই কোণটি সমান দুই ভাগে বিভক্ত হলো? তো প্রথম প্রশ্নটির উত্তরটা দেওয়ার চেষ্টা করি। আমি যদি অর্ধেকের চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে, এখান থেকে একটা ছোট ব্যাসার্ধ হবে আর এখান থেকে একটা ছোট ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধ ছোট বৃত্তচাপ হবে। আমি যদি অর্ধেকের চেয়ে কম ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, সেটি ব্যাসার্ধ যেহেতু ছোট, সেহেতু সেই বৃত্তচাপটি এই বিন্দু থেকে খুব দূরে থাকবে না, খুব কাছাকাছি থাকবে। একইভাবে এই বিন্দু থেকেও একই ব্যাসার্ধ নিলে সেটা খুব কাছাকাছি থাকবে এবং এই বৃত্তচাপ দুটি কখনো পরস্পরকে ছেদ করবে না। যদি আমি অর্ধেকের সমান নিতাম, তাহলে বৃত্তচাপ দুটি ছেদ না করে এই জায়গায় হয়তো স্পর্শ করতো এবং স্পর্শ বিন্দুটা আমাদের বের করাটা একটু কষ্টসাধ্য হতো। সবচেয়ে সেফ হলো, আমি যদি অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিই, তাহলে বৃত্তচাপ দুটি স্পষ্ট একটি বিন্দুতে ছেদ করবে এবং এই শীর্ষবিন্দুর সাথে এই ছেদবিন্দুর সংযোগ সরলরেখা অঙ্কন করাটা আমাদের জন্য সহজ হবে। এই জন্যই আমাদের অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিতে হবে। তো এখন প্রশ্ন রয়ে গেল যে পুরো বৃত্তচাপের সমান দৈর্ঘ্য নেওয়া যাবে কি, বা তার চেয়ে বড় নেওয়া যাবে কি? তো এই প্রশ্নটির উত্তর আমাদের পরবর্তী অংশের ব্যাখ্যা থেকে আশা করি পেয়ে যাব। পরবর্তী কথাটা হলো, এই বৃত্তচাপ অঙ্কন পদ্ধতির সাহায্যে এই কোণটি আসলে কিভাবে সমান বিভাগে বিভক্ত হলো। আবার একই কথা বলতে হবে আমাকে। আসলে আমরা এখানে ত্রিভুজ সর্বসমতার উপপাদ্য প্রয়োগ করেছি। আমি যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, এখানে দুটি ত্রিভুজ দেখা যাচ্ছে, এই একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ। আমি আসলে এই দুটি ত্রিভুজকে সর্বসম করে আঁকার চেষ্টা করেছি। এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটির মধ্যে এই বাহু আর এই বাহু সমান, যেহেতু আমরা এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এঁকেছিলাম, বৃত্তচাপের প্রত্যেকটি ব্যাসার্ধ সমান, কাজেই এই বাহু দুটি অবশ্যই সমান। একইভাবে এই বাহু দুটিও সমান, যেহেতু আমরা এই দুটি বিন্দু থেকে একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ এঁকেছিলাম, কাজেই ব্যাসার্ধ সমান, তার মানে এই দুটি বাহুও সমান। আর এই বাহুটা তো দুটো ত্রিভুজের কমন বা সাধারণ, কাজেই এই বাহুটিও দুটো ত্রিভুজের সমান। কাজেই আমরা জানি, ত্রিভুজের তিনটি বাহু যদি অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় যথাক্রমে, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটি সর্বসম হবে। কাজেই এই সর্বসমতার পদ্ধতি থেকে আমরা পাচ্ছি ডেফিনেটলি ত্রিভুজ দুটি সর্বসম, কাজেই অনুরূপ উপাদান, অর্থাৎ এই বাহুটি, এই ত্রিভুজে এই বাহুটির বিপরীত কোণ হলো এটা, আর এই নিচের ত্রিভুজে এই বাহুটির বিপরীত কোণ হলো এটা। এই সমান সমান বাহু দুটির বিপরীত কোণ, এই অনুরূপ কোণ দুটি অবশ্যই সমান হবে, অর্থাৎ এই রশ্মি দ্বারা এই কোণটি সমান দুই ভাগে বিভক্ত হবে। এই ছিল আমাদের মৌলিক সম্পর্কটির কনস্ট্রাকশন বা ব্যাখ্যা বা প্ল্যান। তো এখন কি হবে? আমি যদি সমান ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের চেয়ে বেশি না নিয়ে, যদি বেশি তো বটেই, সমান ব্যাসার্ধ নিয়ে আঁকলে কি কোনো সমস্যা হবে? না তো। আমার শুধুমাত্র এই দুটি বাহু সমান করতে হবে। যে তাহলে এই সমান ব্যাসার্ধ নিয়ে আঁকলে হয়তো বা বৃত্তচাপ দুটি আরো দূরে ছেদ করতো, কিন্তু এই দুটি বাহু তো সমান থাকতো। তো এই বৃত্তচাপের যে বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিলে তাও একই কথা, এই বিন্দু থেকে সেই আরো অনেক দূরে ছেদ করতো, এই বিন্দু থেকেও অনেক দূরে ছেদ করতো, কিন্তু এই দুটি বাহু তো দৈর্ঘ্য সমান থাকতো। যদি আমি এই বিন্দু থেকে যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি, এই বিন্দু থেকেও সেই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি, সবসময় ত্রিভুজ দুটি সর্বসম হতো। অঙ্কনের ক্ষেত্রে আসল কথা হলো বৃত্তচাপ দুটি ছেদ করতে হবে। কাজে ছেদ করার জন্য অর্ধেকের চেয়ে বেশি যে কোনো ব্যাসার্ধ পুরো বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান অথবা তার চেয়ে বেশি দৈর্ঘ্য নিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, বৃত্তচাপ দুটি আমি যদি
আমি এই বৃত্তচাপের এই পাশে না এঁকে যদি আমি এই পাশে আঁকতাম, যদি আমি এই পাশে আঁকতাম, এই দুটা বিন্দু যোগ করলে কি এটা সমদ্বিখণ্ড হতো এই কোণের? হ্যাঁ, অবশ্যই হতো। কারণ এই দুটি বাহু যোগ করলে তখন আসলে এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি সর্বসম, কাজে আবার এই কোণ দুটি সমান। কাজে আমাকে যে সবসময় এই পাশেই বৃত্তচাপ আঁকতে হবে এরকম কোনো কথা নেই। আমি সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটির এই পাশে যদি আমি দুটি বৃত্তচাপ ছেদ করাই এবং এই দুটি বিন্দু সংযোগ করে দিই, তাও আমাদের এই কোণটি সমদ্বিখণ্ডিত হবে। তো স্কুল পর্যায়ে একজন ছাত্র এই অঙ্কনটি এভাবে না করে এভাবে করেছিল এবং তার অঙ্কের শিক্ষক তাকে সেই প্রশ্নটিতে 0 নম্বর দেয়। শিক্ষকের কথা হলো হয়নি এটি, কারণ আমরা সবাই এভাবে করে এসেছি এবং এভাবে কখনো হবে না। শিক্ষকের ব্যাখ্যা ছিল এটি। তো এ হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দুরবস্থা। আমরা জানি না আসলে এই সম্পাদ্যগুলো কিভাবে আসছে, কোন উপপাদ্য প্রয়োগ করে আসছে। আমি যদি উপপাদ্যটির প্রয়োগটা জানি, তাহলে আসলে আমি সম্পাদ্যটি আরও অনেক ভেরিয়েশন দেখতে পাবো, যে আমি এখানে না এঁকে আমি শব্দটি এখানে আঁকলেও হবে। কারণ দুটি ত্রিভুজ সর্বসম বানানোই হলো এখানে প্রধান কথা। তো গেল আমাদের এই মৌলিক সম্পাদ্যটি। চলে আসি আমাদের পরবর্তী মৌলিক সম্পাদ্যের বিষয়ে। একটি রেখাংশ দেওয়া আছে, এই রেখাংশটিকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, অথবা আরো বড় করে বলা যায় যে এই রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়? একটি রেখাংশের মধ্যবিন্দু নামক একটি বিন্দুর অস্তিত্ব অবশ্যই আছে। একটি রেখাংশের মধ্যবিন্দুতে যদি ওই রেখাংশের উপর একটি লম্ব, যে লম্বের অস্তিত্ব আছে, সেই লম্বটি আমরা অঙ্কন করি বা কল্পনা করি, সেই লম্বটি হলো এই রেখাংশটি লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক, সংক্ষেপে লম্ব দ্বিখণ্ডক। একটি রেখাংশের মধ্যবিন্দুতে লম্বটি হলো রেখাংশটি লম্ব সমদ্বিখণ্ডক। তো এখন আমাদের মৌলিক সম্পাদ্যটি হলো একটি রেখাংশ দেওয়া আছে, এই রেখাংশটি এই লম্ব সমদ্বিখণ্ডকটি অঙ্কন করতে হবে। তো অঙ্কন প্রক্রিয়াটি একইভাবে আমরা সবাই আশা করি জানি। তো প্রক্রিয়াটি বর্ণনা করি। একইভাবে কম্পাসের ধাতব পাটি রেখাংশের একটি প্রান্ত বিন্দুতে বসানো এবং রেখাংশটির মোটামুটি অর্ধেক আন্দাজ করে সেই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে রেখাংশটির উভয় পাশে, এদিকে এবং এই পাশে, দুটি বৃত্তচাপ আঁকি একই ব্যাসার্ধ নিয়ে। অর্ধেকের চেয়ে বেশি কেন, আশা করি আমরা পূর্ববর্তী সম্পাদকটিতে আমরা ব্যাখ্যা করেছি বিষয়টি। তো একইভাবে কম্পাসের ধাতব পাটি এই বিন্দুতে স্থাপন করে এখানে যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম, একই ব্যাসার্ধ নিয়ে ওই রেখাংশটির দুই পাশে এখানে এবং এই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যেন তারা পূর্ববর্তী বৃত্তচাপ দুটি বিন্দুতে ছেদ করে। এখন আমাদের কাজ শেষ। এখন এই দুটি বিন্দু রুলার দিয়ে যোগ করে দিলেই আমরা আমাদের লম্ব সমদ্বিখণ্ডকটি পেয়ে যাব। তো কেন হলো এটি? একইভাবে সর্বসমতার উপপাদ্যই আমরা আসলে প্রয়োগ করলাম। আমরা আসলে এই বিন্দুটা যোগ করি, এই বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করি, এটাও যোগ করি, এটাও যোগ করি। তো এখানে অনেকগুলো ত্রিভুজ পাচ্ছি। প্রথমে বড় দুটি ত্রিভুজ, এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি কল্পনা করি আমরা। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই বড় দুটি ত্রিভুজে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, কারণ আমরা একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ অঙ্কন করেছিলাম। একইভাবে এই বাহু আর এই বাহুও পরস্পর সমান একই কারণে। আর এই বাহুটি দুটো ত্রিভুজেরই কমন বাহু, কাজেই ত্রিভুজ দুটি অটোমেটিক্যালি সর্বসম হলো। তো এই বড় দুটি ত্রিভুজ সর্বসম হলো। এই বড় দুটি ত্রিভুজ থেকে কিন্তু আমরা এই বাহুগুলো সমান কিনা, এই দুটি অংশ সমান কিনা পাচ্ছি না। এই বড় দুটি ত্রিভুজ সর্বসম হলো, কাজেই এই কোণ আর এই কোণ পরস্পর সমান হলো। এখন এই কোণ আর এই কোণ পরস্পর সমান,
এই উপাত্তটি, এই ঘটনাটি কাজে লাগিয়ে আমরা এখানে ছোট দুটি ত্রিভুজ দেখা যাচ্ছে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ সর্বসম দেখানোর প্রমাণ করার জন্য আমাদের এই দুটি কোণ যে সমান সেটি কাজে লাগবে। তো দেখা যাক এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটিতে এই বাহু আর এই বাহু সমান। আগেই দেখলাম আমরা এই বাহু আর এই বাহু সমান কেন, কারণ আমরা এই চারুটা বৃত্তচাপী, এটা 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 এবং এটা, এই চারুটা বৃত্তচাপী আমরা আসলে একই ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করেছি। কাজেই এই দুটি ছোট ত্রিভুজে এই বাহু আর এই বাহু পরস্পর সমান। এই বাহুটা দুটা ত্রিভুজেরই সাধারণ বাহু এবং এই বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই কোণটি ওই ত্রিভুজের এই বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই কোণ, এই দুটি কোণ পরস্পর সমান। কাজেই সর্বসমতার যে উপপাদ্যটি আমরা উল্লেখ করেছিলাম, দুটি ত্রিভুজের দুই বাহু যদি যথাক্রমে অপর ত্রিভুজের দুই বাহুর সমান হয় এবং সমান সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। কাজে এই দুটি ত্রিভুজ সর্বসম। কাজে আমরা পাচ্ছি এই বাহু সমান এই বাহু, অর্থাৎ এই বিন্দুতে আমাদের রেখাংশটি সমান বিভাগে বিভক্ত হলো। সাথে সাথে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণও পরস্পর সমান পেয়ে গেলাম আমরা ত্রিভুজ সর্বসমতা থেকে। এখন এই দুইটা কোণের যোগফল কত? আমরা জানি এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কাজেই যেহেতু এরা সমান, কাজে প্রত্যেকটা 90 ডিগ্রি। কাজেই এই সরল রেখাটা এই রেখাংশের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মানে লম্ব, এবং এই দুটি বাহু সমান, কাজে সমান বিভাগে ভাগ করেছে। কাজে এই সরল রেখাটি আমাদের এই রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক। এই গেল আমাদের মৌলিক সম্পাদ্যটি। এর পরবর্তী মৌলিক সম্পাদ্যে চলে আসি আমরা। চাঁদা ব্যবহার না করে, মানে অর্থাৎ কোণ পরিমাপক যন্ত্র ব্যবহার না করে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে রুলার এবং কম্পাসের সাহায্যে। মনে করি এটি একটি রশ্মি আমরা অঙ্কন করলাম। এই রশ্মিটির এই প্রান্ত বিন্দুতে একটি 60 ডিগ্রি কোণের সমান কোণ আঁকতে হবে। তো কি করতে হবে? কম্পাসের ধাতব বাহুটি এই বিন্দুতে স্থাপন করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ প্রথমে অঙ্কন করি, যেন সেটি আমাদের রশ্মিকে একটি বিন্দুতে ছেদ করে। এবার কম্পাসটি উঠিয়ে ধাতব পাটি এখানে স্থাপন করে আমি যদি একই ব্যাসার্ধ নিয়ে, যে ব্যাসার্ধটি নিয়ে আমি বৃত্তচাপ এঁকেছিলাম সেটি চেঞ্জ করা যাবে না, একই ব্যাসার্ধ নিয়ে যদি আমি আরেকটি বৃত্তচাপ আঁকি যেন তা আগের বৃত্তচাপটিকে একটি বিন্দুতে ছেদ করে, তাহলে এই ছেদবিন্দু আর রশ্মিটির আদি বিন্দু যদি আমি যোগ করে দিই তাহলে একটি কোণ উৎপন্ন হলো, এবং ডেফিনেটলি কি 60 ডিগ্রি কোণ। আমরা যারা স্কুল স্তরে জ্যামিতি পড়ে এসেছি আমরা সবাই এই অঙ্কনটি জানি, 60 ডিগ্রি অঙ্কন পদ্ধতিটি। কিন্তু প্রশ্ন হলো কেন এটি 60 ডিগ্রি হচ্ছে? আমি কিভাবে নিশ্চয়তা দিতে পারি যে এটি 60 ডিগ্রি কোণ হলো? আমি তো চাঁদা ব্যবহার করে এটি আঁকিনি। দেখা যাক আমরা কি প্রয়োগ করেছি এখানে। এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, রেখাংশটি যোগ করি, একটি ত্রিভুজ দেখা যাচ্ছে। এই ত্রিভুজটি এই বাহু আর এই বাহু সমান, যেহেতু আমরা একই বৃত্তচাপের ব্যাসার্ধ বলে। আর এই বাহুটি আমরা এখান থেকে একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম, কাজেই এই বাহুটিও এই দুটি বাহুর সমান, অর্থাৎ এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের তিনটি বাহু যেহেতু পরস্পর সমান, কাজেই তিনটি কোণও পরস্পর সমান হবে। আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু যদি পরস্পর সমান হয়, কাজে তখন সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান হবে। তো এই উপপাদ্য প্রয়োগ করে সহজেই বোঝা যায় যে এই ত্রিভুজটার এই কোণ তিনটা, এই কোণটা, এই কোণটি এবং এই তিনটা পরস্পর সমান। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? আমরা বারবার উল্লেখ করছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিনটা কোণ মিলে যোগফল হবে 180 ডিগ্রি। তো কোনো ত্রিভুজের এই তিনটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কত ডিগ্রি হবে? যেহেতু তিনটা মিলে 180 ডিগ্রি, প্রত্যেকটা সমান, কাজে প্রত্যেকটা মাস্ট বি 60 ডিগ্রি। তো আমরা আসলে একটি সমবাহু ত্রিভুজই অঙ্কন করলাম। এই ছিল আমাদের একটি মৌলিক সম্পাদ্য, কম্পাস এবং রুলারের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন পদ্ধতি। এখন যদি আপনাকে বলা হয় একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে রুলার এবং কম্পাসের সাহায্যে, তাহলে কি করা যায়? আমরা একটু আগেই একটি মৌলিক সম্পাদ্য দেখেছিলাম, একটি কোণকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। আমরা জানি
30 ডিগ্রি হলো 60 ডিগ্রির অর্ধেক। কাজেই 60 ডিগ্রি কোণেকে এই যে কোণটা আঁকলাম 60 ডিগ্রি, তো এটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি, অর্থাৎ এখান থেকে আবার এখানে কম্পাসের ধাতব পাটি বসিয়ে বৃত্তচাপটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার এখানে